নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছে? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বাংলা। আমি চলে এসেছি আজকে অর্ণব দেব স্যারের সাথে, এবং তিনি আজকে আমাদেরকে বলবেন যে সিএইচএস এর তোমাদের ক্র্যাক করার কী কী রোড ম্যাপ, তার সাথে সাথে সিএইচএস এর চাকরির পরে কিভাবে কোন কোন পোস্টে জয়েনিং হয়, কী কী কাজকর্ম হয়, এবং প্রমোশনের কীরকম এখানে মেকানিজম আছে বা কী কী রকমের পদ্ধতি আছে। আজকে আমরা সিএইচএস এর দ্বারা সমস্ত রকম জবের যা যা দরকারি ইনফরমেশন সব আজকে এই ভিডিওতে আমরা পেয়ে যাব। সবার আগে নমস্কার অনব স্যার। নমস্কার। সবার আগে আপনাকে কংগ্রাচুলেশন, আপনি প্রায় সিরিজে অনেকদিন আগে আপনি ঢুকেছিলেন সিরিজ ক্র্যাক করে, এবং তারপরে সেখানে শিলিগুড়ি থেকে প্রথমে বহরমপুর, তারপরে আসলে কল্যাণী। তো দেখতে পাচ্ছ এই মানুষটার একটা জার্নি, যেটা তোমরা আজকে শুনতে পাবে এবং জানতে পারবে যে কি কি আমাদের এই সিরিজের কাজ, কি সিরিজের মধ্যে কি কি কাজকর্ম পড়ে, তো সেই সবকিছু ইনফরমেশন আজকে আমরা জানবো। তো সবার আগে স্যার, সিরিজের যে কাজ আপনি যখন প্রথম জয়েন করছেন এবং আজ অবধি এই কাজের এক্সপিরিয়েন্সটা ছোট্ট কয়েকটা কথা যদি বলতে পারেন। সবার আগে যেটা আমাদের আমি বলবো আর কি, সেটা হচ্ছে যে সিএইচএস এর আগে মেইন ভ্যাকেন্সিটা হতো পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট, যেটা ডিপার্টমেন্ট অফ পোস্ট ভারতে তাদের আন্ডারে ছিল একটা হিউজ ভ্যাকেন্সি তৈরি হতো। কিন্তু গত বছর থেকে এই মেইন ভ্যাকেন্সিটা যেটা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সর্টিং অ্যাসিস্ট্যান্ট, সেটা সিএইচএস এর সরিয়ে সিজিএল এর মধ্যে অ্যাড করা হয়েছে। বর্তমানে আমাদের পোস্টাল অ্যাসিস্ট্যান্টের যে রিক্রুটমেন্ট হয় সেটা সিজিএল এর মাধ্যমে, যেটা সিএইচএস এর মাধ্যমে হতো। তো বর্তমানে সিএইচএস এর মাধ্যমে মেইনলি দুটো ক্যাটাগরির পরীক্ষা হয়। একটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক 1900 গ্রেড পে, যেটা মূল মাইনে আর কি, ঢুকে স্টার্টিং মাইনে 1900 গ্রেড পে। মানে 1900 কথাটা শুনতে খারাপ লাগে, হয়তো আপনি ভাববেন যে 1900টা আবার কি, মাত্র 1900। এটা ব্যাপার না, এটা অ্যাকচুয়ালি একটা গ্রেড পে সিস্টেম, যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সবারই থাকে, যেখানে প্রথম গ্রেড পে হচ্ছে 1800 গ্রেড পে, তারপরে 1900 গ্রেড পে, তারপরে 2000, তারপরে 2400 গ্রেড পে হয়। পোস্টাল অ্যাসিস্ট্যান্টরা হয় 2400 গ্রেড পে, এবং সিজিএল এর সমস্ত পোস্টই ন্যূনতম 2400 গ্রেড পে থেকে শুরু হয়, এবং হাইয়েস্ট হয় 4600 গ্রেড পে অবধি। এবার সিজিএল এ এখন এই সিএইচএস এ এখন যে মেইন পোস্ট গুলো আছে, তার মধ্যে সব থেকে ভালো পোস্ট হচ্ছে যে এলডিসি পোস্ট, যেটা লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর। তো লোয়ার ডিভিশন ক্লার্কের কাজটা কি? লোয়ার ডিভিশন ক্লার্কের কাজটা একদমই ক্লারিক্যাল কাজ। বিভিন্ন অফিসিয়াল এবং ভারতবর্ষের যে বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন মিনিস্ট্রি, তাদের আন্ডারে ডিরেক্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ঢোকা যায় সিএইচএস এর পরীক্ষার মাধ্যমে। এবার তারপরে আপনি ধরুন যে 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 ডিপার্টমেন্টে ঢুকবেন, তারপরে সেই বিভিন্ন ডিপার্টমেন্টে কম বেশি প্রমোশন স্কিম একই থাকে, কিন্তু এটুকু নিশ্চিত যে যে ছেলেটি বা যে মেয়েটি 25 বছর বা 26 বছর বয়সে এলডিসি পদে 1900 গ্রেড পেতে ঢুকলো, আমরা ইন জেনারেল আশা রাখতেই পারি সেরকম চাকরি শেষ করবে চাকরির জীবন। তখন সে খুব কম করা হলেও 4200 গ্রেড পেতে গিয়ে শেষ করবে, মানে কাছাকাছি একজন অফিসারের গ্রেড পেতে গিয়ে ওই চাকরিটা শেষ করা। থ্যাংক ইউ স্যার। তো এইবারে জেনে নেবো তোমাদের যেটা সব থেকে বড় একটা অনুসরণ দিচ্ছে হচ্ছে স্যালারি। তো স্যার, স্যালারি সম্পর্কে বললেন যে যখন তোমরা এন্ট্রি লেভেলে তোমাদেরকে 1900 গ্রেড পে, এবং সে যদি একদম জীবনের শেষে গিয়ে সিটিসের চাকরিতে যায় এবং একদম সম্পূর্ণ চাকরিটা শেষ করলো অন রিটায়ারমেন্ট, সেখানে সেটা হয়ে যাবে 4200 গ্রেড কাছাকাছি। স্যার, অনেক ছাত্রছাত্রীদের এটা একটা কনফিউশন থাকে, স্যালারিটা অ্যাকচুয়ালি হিসেব কি করে হয় গ্রেড পে থেকে ইন হ্যান্ড স্যালারি? দেখুন, সমস্যা হচ্ছে স্যার, গ্রেড পে সিস্টেমটা আমরা বলি হচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য। বর্তমানে গ্রেড পে সিস্টেম নেই, ঠিক আছে? যেটা হয় সেটা হচ্ছে বেসিক স্যালারি। যেমন 1900 গ্রেড পে যাদের হয়, তাদের বেসিক স্যালারি হচ্ছে 19,000 টাকা। এবার তাহলে আমরা যারা চাকরি করি তারা কি কি পাই? আমরা বেসিক স্যালারি পাই, এবং ডিএ এর ব্যাপারটা নিশ্চয়ই আমি আশা করবো যে ছাত্রছাত্রীরা সবাই এত এই নিয়ে তর্ক বিতর্ক, আশা করি ডিএ ব্যাপারটা জানে। ডিএ ব্যাপারটা হচ্ছে যে ক্রমবর্ধমান যে মূল্য বৃদ্ধি খরচা, জিনিসপত্রের খরচা, তার সঙ্গে একটা সামঞ্জস্য রেখে সরকার প্রতি সমাজে কেন্দ্রীয় সরকার সেইটা পুনর্বিবেচনা করে এটা একটু বাড়ানো। এখন যেমন আমরা 53% আমরা ডিএ হিসাবে পাই। তো ধরুন যে একটা ছেলে যে প্রথমে চাকরিতে ঢুকবে, কলকাতা শহরে, আমি ধরছি কলকাতা শহরে যদি 1900 গ্রেড পে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে ঢুকে, তাহলে উনি প্রথমেই বেতন পাবেন হচ্ছে মূল বেতন 20,000 টাকা। তার সঙ্গে উনি পাবেন 3%
মানে কাছাকাছি প্রায় 10,000 টাকার মতো উনি ডিএ পাবেন, তাহলে হলো 29,000 টাকা। এর সাথে পাওয়া যায় ঘর ভাড়া, প্রায় 30% ঘর ভাড়া, মানে মূল মাইনে 30%, 19,000 30% মানে 5700 টাকার কাছাকাছি ঘর ভাড়া। আর একটা যেটা আমরা পাই সেটা হচ্ছে যে ট্রাভেলিং অ্যালাউন্স, মানে অফিস যাওয়া আসা ভাড়া বাবদ কিছু টাকা আমাদের দেওয়া হয়, এবং সেটার উপরেও ডিএ ক্যালকুলেশন। তো মোটামুটি একজন যদি 2025 সালে জয়েন করে এলবিসি পোস্টে, 19 পোস্টে, সেক্ষেত্রে তার আহ, মূল মাইনে আর কি, মানে সব মিলিয়ে গ্রস স্যালারি সেটা 35,000-এর কাছাকাছি হয়। Thank you. তো তোমরা যা জানতে পারলে তোমাদের সব থেকে বড় অনুসন্ধিৎসা সিএচএসএল এর চাকরি করে কতটা স্যালারি হয়, স্যার পুরোটাই ভেঙে ভেঙে তোমাদেরকে বলে দিলেন। এরপরে স্যার একটা জরুরি কোশ্চেন, যেটা হচ্ছে গিয়ে আপনি আজকে এখানে একটা প্রমোটেড হয়ে আস্তে আস্তে বা প্রমোটেড হয়ে আজকে একটা পদে আছে, সেই পদটার কি নাম, এবং আপনার শুরু থেকে এখনো অবধি কি কি ধরনের কাজ আপনাকে সিএচএসএল এর বা এই এসএসসি কার্ডে করতে হয়েছে? দেখুন স্যার, আমি 2016 সালে সিএইচএসএল পাস করে 2018 সালে ডিপার্টমেন্ট অফ পোস্টে ঢুকেছিলাম। আমার ফার্স্ট পোস্টিং ছিল শিলিগুড়িতে। তো পোস্ট অফিসে মূলত যাদের আপনারা পোস্ট অফিসে গিয়ে আপনারা দেখতে পান, ছাত্রছাত্রীরা যারা, তোমরাও বিভিন্ন কারণে কখনো নিশ্চয়ই যেতে হয়েছে পোস্ট অফিসে, এসে একটা স্পিড পোস্ট আর্টিকেল বুক করতেই হোক বা আইপিও অর্ডার কিনতেই হোক, বা সেই ক্ষেত্রে পোস্ট অফিসে গিয়ে মূলত তোমরা যাদের দেখতে পাও তারাই পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, মানে যারা পোস্ট অফিসে মূল কাজটি করে, কাউন্টার ওয়ার্ক বলতে পারেন। তো আমি আগে অডিট ব্রাঞ্চে ছিলাম, অডিট ব্রাঞ্চে আমি কাজ করেছি 6 বছর। তারপরে বর্তমানে আমি মার্কেটিং এক্সিকিউটিভ ইন পার্সেল সেক্টর, মানে ভারত সরকারের যে ইন্ডিয়া পোস্টের যে পার্সেলের যে ব্যবসাটা আছে, তো গোটা নদিয়া দক্ষিণ ডিভিশনে, মানে কল্যাণী এবং রানাঘাট হেড পোস্ট অফিস এবং তার আন্ডারে যত পোস্ট অফিস আছে তাদের পুরো যে পার্সেল ব্যবসাটা হয় সেটা স্যার আমি করি। থ্যাংক ইউ স্যার। তো দেখে নিলে তোমরা একটা মানুষের জার্নি শুরু থেকে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট থেকে আজকে তিনি আছেন আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ ইন পার্সেল। তো একটা জিনিস দেখতে পারো যে অধ্যবসায়টাই কিন্তু আলটিমেটলি মানুষকে কতটা দূর নিয়ে যায়। স্যার আরেকটা কথা, আমাদের সব থেকে একটা বড় কোশ্চেন, সেটা হচ্ছে যে ভেতরে যখন আমরা হয়ে গেলাম আমরা সিটিজেন ক্র্যাক করে আমাদের জার্নি শুরু করলাম আমাদের জব, এখানে আমাদেরকে প্রমোশনের জন্য কি করতে? দেখুন, প্রমোশন ব্যাপারটা না, যখন সত্যি কথা বলছি, এটা ছাত্রছাত্রীরা তোমরা যারা শুনছো তাদেরকে আমি একটা জিনিস পরিষ্কার করে বলে দিই যে প্রমোশন অর্থ দুটো অর্থ হয়। প্রমোশন প্রথম কথা হচ্ছে যখন মানে আমি হায়ার গ্রেড পেতে গেলাম, মানে 1900 গ্রেড পেতে কাজ শুরু করলাম, 3 বছর বা 4 বছর পর গিয়ে আমি 2400 গ্রেড পেতে গেলাম, আবার হয়তো 4-5 বছর পর কিংবা লিমিটেড ডিপার্টমেন্টাল পরীক্ষা হয়, সেই সব দিয়ে যাওয়া যায়। এবার কিন্তু সেই ক্ষেত্রে ব্যাপারটা কি হয় অ্যাকচুয়ালি স্যার, এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। যেমন অতি সম্প্রতি আমি আমার বাবাকে হারিয়েছি এবং মা বাড়িতে একা। সেই ক্ষেত্রে এই মুহূর্তে যদি আমাকে বলা হয় যে আপনি কোনটা চান, প্রমোশন চান নাকি যেখানে আছেন সেই স্টেবিলিটিটা আছে, স্যার এই ক্ষেত্রে এই মুহূর্তে আমার কাছে স্টেবিলিটিটা বেশি দরকার। এবং এটা আমরা গর্ব করে বলতে পারি যে ডাক বিভাগে কাজ করার একটা বিশেষ সুবিধা হচ্ছে যে বাড়িতে থেকে নিউজটা করা যাচ্ছে। প্রচুর পোস্ট অফিস আছে, আমাদের বাড়ির কাছাকাছিও পোস্ট অফিস আছে, ছাত্রছাত্রীরা যারা দেখছে তাদেরও বাড়ির কাছাকাছি পোস্ট অফিস আছে। সুতরাং তোমরা যদি এই ডিপার্টমেন্টে আসতে পারো তাহলে তোমাদের কাছে একটা ফেয়ার চান্স, তোমরা বাড়িতে থেকে ডিউটি করতে পারো। এবং অবশ্যই স্যার আমরা যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আছি তাদের মূলত 3টি পরীক্ষা হয় প্রমোশন। একটি হয় অ্যাকাউন্টেন্টের পরীক্ষা 5 বছর পর, সেটা 2400 গ্রেড পিএসএল আমাদের নর্মাল 2400 গ্রেড, অ্যাকাউন্টেন্ট হলে সেটা 2800 গ্রেড চলে যাওয়া যায়। আরেকটা হয় স্যার 8 বছর পরে হয় ইন্সপেক্টরের পরীক্ষা, মানে সিজিএল এর যে পোস্ট গুলো আছে স্যার সেম ক্যাটাগরিতেই প্রমোশন হয়, এটা জাস্ট লাইক ইন্টারনালি হচ্ছে। তো সেই ক্ষেত্রে 8 বছর পর গিয়ে 4600 গ্রেড পরীক্ষা দিয়ে ইন্সপেক্টর হওয়া যায়। সেই ক্ষেত্রে ধরুন আপনি 15 বছরের মধ্যে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট বা পোস্ট পাবেন। অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট বা পোস্ট মানে আমি বলছি সেই ব্যাপারটা হচ্ছে একটা জেলার যিনি মোস্ট হাইয়েস্ট অফিসার হন পোস্টাল ডিভিশনে তাকে সুপারিনটেন্ডেন্ট বলি আমি। যেমন আপনারা জানেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সেম হয় সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস। 15 বছরের মধ্যে আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট হয়ে যাওয়া যায়, আর 5 বছর 7 বছরের মধ্যে সুপারিনটেন্ডেন্ট হওয়া যায়।
আর আরেকটি পরীক্ষা আমি 9 বছর পর, সেটা হচ্ছে ডবল পরীক্ষা, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস। সেটা হচ্ছে গ্রুপ বি গেজেটেড পোস্ট। মানে যদি কেউ 10 বছর 2400 বের করে পোস্টাল অ্যাসিস্ট্যান্টের চাকরি করে এবং 10 বছর পর পরীক্ষা দিতে যদি সফল হয়, কারণ তিনি একবারে গ্রুপ বি গেজেটেড হচ্ছে। যেটা সিজিএল এ যেটা ফিক্সড পোস্ট, সিজিএল এ যেটা বেস্ট পোস্ট, ওটা হচ্ছে লেভেল 7 4800 বের থেকে, সেটা 10 থেকে 12 বছরের মধ্যে যাওয়ার প্রজেকশন আছে। থ্যাংক ইউ স্যার। তো তোমরা দেখে নিলে যে পুরো এসএসসির মধ্যে যে পুরো মেশিনারিটা রয়েছে, সেখানে কিভাবে প্রমোশনের প্রসেস, কিভাবে প্রমোশন নেওয়া যায়, স্যার জীবনের কিছু সোশ্যাল অ্যাসপেক্ট তুলে ধরলেন, যে চাকরির স্টেবিলিটি এবং তার সাথে সাথে প্রমোশনের সাথে সাথে স্থানান্তরিত হওয়া বা রিলোকেট হওয়া বা রিলোকেট না হওয়া, এই সমস্ত ব্যাপারটাই তোমাদেরকে বললেন। এবারে স্যারের কাছে আমি চলে যাবো শুরু থেকে। আজকে স্যার সিএচএসএল এ আপনি যেরকম বললেন পোস্টাল অ্যাসিস্ট্যান্টের পদটা উঠে গিয়ে আজকে আমরা 3টে পদে এখন সিএচএসএল এ নেওয়া হচ্ছে। সেই 3টে পদে অনেকেই ভাবছে যে এটা একটা অসম্ভব টাস্ক হয়ে পড়েছে সিএচএসএল পরীক্ষায় ক্র্যাক করে এই 3টে পোস্টের মধ্যে লড়াই করা বা কম্পিটিশন করা। সেই বিষয়ে আপনি কিছু নির্ভয় দিতে পারবেন আমাদের স্টুডেন্টদেরকে? স্যার দেখুন, 140 কোটির বেশি জনসংখ্যার দেশ আমাদের। আমাদের দেশে কোনো এমন একটি সেক্টর নেই যেখানে প্রতিযোগিতা নেই বা প্রতিযোগিতা কম। ওরা কোথাও দেখুন, এখন একটা ভালো কলেজে ভর্তি হতে গেলেও, ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে গেলেও কিন্তু আপনাকে কয়েক হাজার ছেলেমেয়ে ভালো ফল করবে, তবেই গিয়ে সে বাছাই হয়ে ভর্তি হতে পারবে। মানে প্রতিযোগিতাটা বরাবরই ছিল, কিন্তু যেটা আমার বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে আমার মতে যে যত দিন যাচ্ছে তত মানুষের কাছে তথ্যের এবং জানার যে সুযোগটা, সেটা ইন্টারনেটের মাধ্যমে হোক বা পিডিএফ বই পড়ার মাধ্যমে হোক। যেমন আমরা যখন চাকরি করেছি, আমাদের কাছে পিডিএফ বইয়ের একদম সামান্য একটা অংশ আমরা পড়তে পারি, কিন্তু এখন আপনি দেখবেন আপনি বেশিরভাগ বই আপনি পিডিএফ পেয়ে যাবেন। তো যদি সেরকম সিরিয়াস ছাত্রছাত্রী হয়, তারা কিন্তু শুধু মানে একটা বইও না কিনে কিন্তু সেই ক্ষেত্রে মোবাইলের সহযোগিতা নিয়ে, ইন্টারনেটের সহযোগিতা নিয়ে সিএইচএস এর পরীক্ষা পাশ করা সম্ভব। কঠিন অবশ্য, কিন্তু অসম্ভব। মানে আপনি বলতে চাইছেন যে এখনকার দিনে যে অনলাইন কন্টেন্ট গুলো আমাদের কাছে অলরাউন্ড অ্যাভেলেবল রয়েছে, অনলাইন ক্লাসেস রয়েছে, এতটা সুযোগ সুবিধা এসে যাওয়ার কারণে আপনি বলতে চাইছেন একদিকে অ্যাডভান্টেজও আছে, প্লাস তার সাথে সাথে প্রতিযোগিতাও বাড়ছে। সো আমাদেরকে একসাথে এই জিনিসটাকে মেনটেন করে চলতে হবে। হ্যাঁ স্যার, ওটা কিছু করার নেই, কারণ এখন সবার কাছে ইন্টারনেট আছে, সবার হাতে একটা করে দামি কম দামি স্মার্টফোন আছে। তো সুতরাং অ্যাক্সেসিবিলিটি স্যার সবার আছে। আগে যেমন ছিল যে যারা হয়তো কলকাতায় থাকেন, মানে প্রপার কলকাতায় থাকেন বা বারোটার দিকে থাকেন, তাদের তুলনায় হয়তো আমাদের যারা উত্তরবঙ্গ থেকে আমরা বড় দেশে বা মানুষ করেছি, তাদের কাছে সুযোগ সুবিধা কিছুটা কম ছিল। এটা অভিমানের কথা নয় স্যার, এটা আমি ফ্যাক্ট বলছি। উত্তরবঙ্গ থেকে যদি যারা দেখছো, তারা কিছুটা হয়তো রিলেট করতে পারবে। মালদা, মুর্শিদাবাদ হোক বা বালুরঘাট, রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর, সেখানকার ছেলেমেয়েরা আমরা ছোটবেলাতেও জানতাম যে যদি ভালো কিছু আমাকে পেতে হয় তাহলে আমাকে কলকাতা বা কলকাতা শহরের কাছে যেতে, কারণ সেখানে বিভিন্ন রকম, তখন আমি কারোর নাম বলবো না, বিভিন্ন রকম বড় বড় নামি দামি ইনস্টিটিউট ছিল, যেগুলো সুবিধা আমাদের শহর অঞ্চলে ছিল না, বা উত্তরবঙ্গ বা ধর্না করি আমি বলবো যে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের দিকে যেখানে, সেখানে তখনও অব্দি বেশ সুযোগ সুবিধা এবং একটা ভালো গাইডেন্সের কিছুটা হলেও অভাব ছিল, যেটা ধরুন এখন আপনাদের চ্যানেলের মাধ্যমে বা আরো বিভিন্ন চ্যানেল এসছে, ইউটিউবের কিছু ফ্রি কন্টেন্ট আছে, তার মাধ্যমে কিন্তু যদি একটা ছাত্র চান যে কোনো একটা বিষয়, যে কোনো একটা অঙ্কের হয়তো মানে নিচ্ছে, সে আপনাদের চ্যানেলে দেখলো, যদি না হলো সে হয়তো গিয়ে আবার ইউটিউবে আরেকটু বিষয় ঘাটাঘাটি করে, খোঁজাখুঁজি করে, জিনিসটা কিন্তু সে নিজেই পরিষ্কার করে নিতে পারবে, ক্লিয়ারটা হয়ে যাবে তার কাছে ধারণা। তার জন্য আমাকে একদম কারো মুখোমুখি হয়ে থাকতে হচ্ছে না। এবং যেটা আমরা ছোট থেকেই জানি যে যে পরিশ্রম করবে, যে সৎভাবে পরিশ্রম করবে, তাকে কখনো সে সাফল্য পাবেই। একদমই তাই। তো তোমরা শুনে নিলে একটা বড় সড়ো ফ্যাক্ট, মানে সত্যিকারের একটা ফ্যাক্ট যেটাকে বলা হয় মানে পড়া শক্তি বা মিষ্টি শক্তি, যেটা তোমরা বলতে পারো, স্যার বলেই দিলেন সেটা, যে অজুহাতটা সবারই থাকে, বাট যখন কারো কিছু করার থাকবে সে নিজে করে নেবে। তো এবারে স্যারের কাছে আমি চলে যাবো, লাস্টের দিকে চলে যাচ্ছে আমাদের সেশন।
তো স্যার আমি আপনাকে অঙ্ক থেকে স্টার্ট করবো। আপনাকে একটা অনুরোধ করবো যে আপনি সাবজেক্ট ওয়াইজ কি করে আমরা একটা বিগিনারকে প্রথম শুরু করছে এখন পড়াশোনা যে কি করে শুরু করতে পারে, বাট আমি শুরু করবো অঙ্ক দিয়ে, বিকজ স্যার কিন্তু মানে ছোটবেলা থেকে কিন্তু স্যার আমার ছোটবেলা তার বন্ধু। তো আমি ছোটবেলা থেকে এনাকে চিনি এবং এনার অঙ্কের উপর অঙ্ক নিয়ে একটা বিশেষ নাম যেটাকে বলা হয় মানে ফেমাস একটা ব্যাপার। তো তিনি আমাদের শহরে কিন্তু ফেমাস ছিলেন, বিকজ তিনি অঙ্কতে খুবই ভালো এবং তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে অঙ্কতে আপনি মাস্টার্স করেছেন। তো এখানে স্যার তোমাদেরকে খুব সুন্দরভাবে বলে দিতে পারবে যে তোমরা অঙ্কটা, যেটা অনেকে ভয় পায় স্যার, এখন অঙ্কে বিশেষত কি হয়, আমরা নিজে নিজে অঙ্ক প্র্যাকটিস করেছি স্কুল থেকে, এবং এখন যেটা দেখা যাচ্ছে আগেকার দিনে মানে আমাদের সময় তখন গ্র্যাজুয়েশনের পরেই লোকজন সরকারি চাকরির কথা ভাবতে আরম্ভ করতে, কিন্তু এখন কিন্তু সময়টা অনেকটা পাল্টে গেছে। এখন মাধ্যমিকের পর ছেলেমেয়েরা কিন্তু এখন এমটিএস দেওয়ার কথা ভাবছে, এইচএস এর পরেই সে এসিএস এর কথা ভাবছে, যদি চাকরিটা হয়ে যায় তাহলে সে একটা ভালো লাইফ পেতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার আমরা অঙ্কটা কি করে শুরু করতে পারি, কারণ অঙ্কতে কিন্তু আগের থেকে এবারে মার্কস অনেকটা কমে এসেছে, মানে আগে যেরকম অঙ্কটা মেয়ে যায় ইংরেজিটা বেড়ে গেছে মেনসে। তো সেই জায়গাটা আমরা কি করে স্টার্ট করবো অঙ্কটা, এক এক করে আপনি সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টে পড়েন। স্যার আমি তাহলে একটা কাজ করছি, আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ, তো এই ক্ষেত্রে সময়ও কম আমাদের কাছে, যেহেতু আমি একটা ওভারঅল আলোচনা করছি যে একজন বিগিনার যে হয়তো আগে কিছু পড়াশোনা করেনি, সে হয়তো আজকে এই ভিডিওটা দেখে একটু উদ্বুদ্ধ হলো যে আমি একটা চাকরির জন্য ভাবতে পারি এবং যেতে পারি, সে হয়তো আজ থেকেই শুরু করতে চাইছে, হতেই পারে স্যার এরকম। যে প্রথম যেটা স্যার আমরা করবো সেটা হচ্ছে আমরা জানবো আমাদের কি কি করতে হবে। প্রথম মানে অ্যাকচুয়ালি সিলেবাসটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া প্রথম কাছে। যেমন অঙ্কের ক্ষেত্রে যদি আমরা বলি, সিএইচএসএল এ মূলত অঙ্কের 3 থেকে 4টি পার্ট। প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পাটিগণিত, অ্যারিথমেটিক পোরশন, এবং সেখানে 13 চ্যাপ্টার আছে। এবং পাটিগণিত আছে, কিছুটা বীজগণিত আছে, কিছুটা ত্রিকোণমিতি আছে, কিছুটা পরিমিতি যেটা আছে মাপামাপি, এইসব ক্যালকুলেশন, সেই সব জিনিসগুলো আছে। প্রথম কথা আমার মনে হয় যে পাটিগণিত ভালো করে পড়া উচিত, কারণ সেটাই মূল সিলেবাসে 70%। এবং 12-13টি চ্যাপ্টার, কোনো চ্যাপ্টার নতুন নয় তোমাদের কাছে, কিন্তু কোনো চ্যাপ্টার নতুন নয়, কারণ সমস্তটাই তোমরা 7, 8, 9, 10 পড়ে এসেছো। মানে অজানা জিনিস কিছু নাই, এটা বলছে সবটাই জানো। এবার বিষয়টা কি, মানে উত্তর দেওয়ার যে প্রসেসটা, মানে উত্তর বের করার সেইটা আমাদের কিছুটা হলেও সময়টা কমে, সেটা তাহলে বেশিরভাগ ছাত্রছাত্রী মনে করে তাহলে কি শর্টকাটে অঙ্ক করা শিখবো। এবং বিভিন্ন সাইটও দেখতে পাই, ওয়েবসাইট বা কিছু আছে, তারা সবসময় প্রচার করছে যে শর্টকাটে অঙ্ক শিখবো, শর্ট মেথডে অঙ্ক শিখবো। অঙ্ক কখনো শর্ট মেথড বা শর্টকাট বলে কিছু হয় না। মেথডটা কি, যখনই আপনার কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, কোনো একটা চ্যাপ্টার, একটা বেসিক চ্যাপ্টার আপনি পড়ানো শুরু করলে, যার কাছে পরিষ্কার হয়ে যাবে না, সে নিজেই এমনি শর্টকাট তার মাথা থেকে রেখে। আমাদের আলাদা করেছে সেটা শেখা, কিছু দুটো চারটে জিনিস সেটা ট্রিক বলা যায়, সেটা শর্টকাট বলে এমন কিছু বিশেষ না। কিছু শর্ট ট্রিক আছে যেটা আপনারা মাস্টারমশাইরা যারা এখন পড়াচ্ছেন তারা অবশ্যই সবাই সেই শর্ট ট্রিক গুলো জানেন এবং ছাত্রছাত্রীদেরকে সেটা বিষয়ে জানাবেন। শুধু শর্ট ট্রিকের উপর ভরসা করলে কিন্তু হবে না স্যার। প্রথম কথা যেটা, অঙ্ক হোক এবং ইংরেজি হোক, এই দুটো তো আমাদের দু ধরনের ল্যাঙ্গুয়েজ। তো মূল কথা হচ্ছে যদি ল্যাঙ্গুয়েজের উপর আপনার দৃঢ়তা না থাকে, যদি আপনার বেস ক্লিয়ার না থাকে, তবে স্যার কখনোই শুধু শর্টকাটের ভরসায় বা ইংরেজি মুখস্থ করে তার ভরসায় পরীক্ষাটা কিন্তু সফল হওয়ার সম্ভাবনা স্যার কিছুটা হলেও কমে। প্রথম যেটা আমরা করবো সেটা হচ্ছে আমরা সিলেবাসটা ভালো করে পড়বো, তারপরে সেখান থেকে আমরা সেগ্রিগেট করবো যে এর মধ্যে আমার স্ট্রং পার্ট কোনটা, মানে অ্যারিথমেটিকে আমার কোন 3-4টে চ্যাপ্টার আমার ভালো লাগতো ছোটবেলায় পড়তে, বা জিনিসটা আমার বুঝতে বা পড়তে ভালো লাগে, সেই চ্যাপ্টারটা দিয়ে শুরু করবো। যেটা ভালো লাগতো না সেটা আমরা প্রথমে চাইবই না, যেটা আমার ভালো লাগতো, যেটার পরে আমার কিছুটা হলেও কনফিডেন্স আছে, সেই চ্যাপ্টার দিয়ে আমরা অঙ্ক শুরু করবো। প্রথমে একদম জেনারেল যেই মেথডে পড়তাম সেই মেথডে পড়বো, তারপরে ধীরে ধীরে আমরা বিভিন্ন স্যারের সহযোগিতা নেবো বা বিভিন্ন ওয়েবসাইটের সহযোগিতা নেবো। সেখান থেকে আমরা কি দেখবো, যখন ধারণাটা পরিষ্কার হয়ে যাবে কোনো একটা চ্যাপ্টারে, তখন ট্রিক্স কিছুটা আমাদের নিজেরাই বুঝতে পারি যে এত তো বড় বড় করার দরকার নেই, ছোটবেলায় 5 নম্বর পাওয়া যেত, এখন পাবো 1 নম্বর, সময়টা মানে গুরুত্বপূর্ণ। সেই জন্য প্রথমে
সিলেবাস পড়ো। সিলেবাস তোমরা আগে প্রথমে ভালো করে সিলেবাসটা দেখো, যে কোনো সাবজেক্ট হোক, ইংলিশ হোক, অঙ্ক হোক, যে কতটা আমাকে পড়তে হবে সেটা আগে মাথার মধ্যে একটা মানে ক্যালকুলেশন করে নেবো যে আমাকে কতটা পড়তে হবে কোন সাবজেক্ট। এবার অঙ্ক ইংরেজিতে এইভাবে গেল যে শুরু করো, প্রথমে তোমাদের মতো করে শুরু করো, সিলেবাস পড়ো, তুমি সিলেবাসটা ভালো করে স্টাডি করো, সেখান থেকে ধীরে ধীরে পড়াশোনাটা শুরু করো কোন একটা চ্যাপ্টারে, যেটা তোমার স্ট্রং বেস আছে, আমার ভালো লাগে বা ছোটবেলায় ভালো লাগতো চ্যাপ্টারটা, সেখান থেকে শুরু করো। এবং ভয় আমরা সেই জিনিসটাকেই পাই যে যে জায়গাটা লেস এক্সপ্লোরড, মানে যে জায়গাটা আমি বহুবার গেছি বা আমার কাছে কিছুটা হলেও অজানা। তো এই ভয় কাটানোর, অঙ্কের ভয় কাটানোর একটা ছোট্ট উপায় আছে, ছোট্ট একটা উপায়, সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কেউ বলতে পারবে না যে যার কাছে বলুন টাইম অ্যান্ড ওয়ার্ক একটা কঠিন চ্যাপ্টার, মানে কঠিন অবশ্যই, কিছু কিছু ছাত্রছাত্রীরা মনে করে তথাকথিত, আমি কিছুদিন পড়িয়েছিলাম আর কি, সেই হিসাবে তাদের অভিজ্ঞতা বলছে, তারা মনে করে যে কঠিন চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্ক। কিন্তু যারা এই আমাদের ভিডিওটা দেখছেন, আমি সেরকম যে কোনো একটা ছাত্রছাত্রীকে বলবো তোমরা 1000 অঙ্ক করো, বিভিন্ন ধরনের অঙ্ক মানে প্রশ্ন, এখন বিভিন্ন ওয়েবসাইটে প্রশ্ন পাবে, স্টাডি মেটেরিয়াল আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, সেসব ঘেটে তুমি 1000 কোশ্চেন করো টাইম অ্যান্ড ওয়ার্কে। তারপরে যদি কারো টাইম অ্যান্ড ওয়ার্কটা ভয় লাগে বা তার যদি সেটা নিয়ে তাহলে বলবো আমি যে এরকম একজন আমাকে বলে যে স্যার আমি 1000 অঙ্ক করেছি, তারপরে আমার টাইম অ্যান্ড ওয়ার্ক স্যার আমার ভয় লাগছে বা পরিশ্রম হচ্ছে, এটা বলতে পারে। তারপরে প্র্যাকটিসের কোনো অ্যাকচুয়ালি বিকল্প নেই, আমাদের প্ল্যান নেই, নো প্ল্যান নেই। থ্যাংক ইউ। তিনটে জিনিস আমরা বলবো ছাত্রছাত্রীদের অঙ্ক আর ইংরেজি বিষয়টার জন্য, তোমরা তিনটে জিনিস করো, তোমাদের যে কোনো চ্যাপ্টার হোক বা যে কোনো টপিক হোক সেটা তোমাদের কাছে ইজি হয়ে যেতে বাধ্য। তিনটা পয়েন্ট আছে স্যার, ফার্স্ট পয়েন্ট প্র্যাকটিস, সেকেন্ড পয়েন্ট প্র্যাকটিস, থার্ড পয়েন্ট হচ্ছে আরো প্র্যাকটিস। মানে ব্যাপারটা হচ্ছে যেহেতু এই ধরনের পরীক্ষাগুলোতে কোনোদিনই সবসময় আমরা দেখেছি কিন্তু অ্যাপটিটিউড টেস্ট করে, অর্থাৎ উপস্থিত বুদ্ধির পরীক্ষা, নলেজের থেকে আমাদেরকে নিজের ব্রেনের স্পন্টেনিয়াস অ্যাকশনকে বেশি স্ট্রং করতে হবে। তো স্যার তোমাদেরকে বললেন যে প্র্যাকটিসের ছাড়া কোনো বিকল্প নেই। এবারে স্যার একটা টপিকে আমি আসবো, যে টপিকটার নাম হচ্ছে জিকেজিএস। ঠিক আছে, জিকেজিএস এখন এসএসসির আগের যে সময় আমরা পরীক্ষা দিচ্ছি তখন অনেক গতানুগতিক প্রশ্ন আমরা পেতাম, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তো আমরা আলোচনা করলাম না, এটা খুবই ইম্পর্টেন্ট আমাকে প্র্যাকটিস করার। স্যার যে বললেন 1000 খানা স্যার অঙ্ক প্র্যাকটিস করতে, এবার তোমরা বলবে স্যার কোথায় পাবো 1000 খানা অঙ্ক, স্যার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 500 পেয়ে যাবো, এবং অনেকগুলো বিভিন্ন বই আছে, কারণ একটা দিনেই 4টে শিফট হচ্ছে, তো সেখানে 4টা শিফটের কোয়েশ্চেন পেপার আলাদা, তুমি অনেক ভ্যারাইটিস অফ ম্যাথস পাবে তুমি। এবারে স্যার জিকেজিএসটা আমরা কিভাবে স্টার্ট করবো, বিকজ দেখবে এখানে আর্টস এর স্টুডেন্টরাও আসছে, সায়েন্সের স্টুডেন্টরাও আছে, সায়েন্সের কাছে হয়তো আর্টস এর পার্ট গুলো যেগুলো হিস্ট্রি অনেকদিন ধরে না পড়ার জন্য হয়তো বেরিয়ে গেছে মাথা থেকে, এবং যারা সায়েন্সের স্টুডেন্ট মানে আর্টস এর স্টুডেন্ট তাদের কাছে হয়তো সায়েন্সের কিছু চ্যাপ্টার্স একটু অসুবিধা হয়, এই জিনিসটাকে কি করে ব্যালেন্স করবো? স্যার জিকেজিএস এর ক্ষেত্রে প্রথম যে জিনিসটা স্যার আমাদের করতে হবে সেটা হচ্ছে সিলেবাসটা ভালো করে করতে হবে। ওকে, জিকেতে আমাদের কি কি করতে হবে, জেনারেল সায়েন্সে কি কি পড়তে হবে। যারা সায়েন্সের ছেলে তারা হয়তো বেশ কিছুটা না পড়ার জন্য আর্টসের কিছুটা অংশ ভুলে যাবে, এটা হতে পারে না যে সমস্তটাই ভুলে গেছে। তো যেই অংশটা মনে আছে, হয়তো তার ভূগোলের, হয়তো যেটা আমি বলছি যে ভূগোলের যে আমাদের ভূতত্ত্ব, যে পৃথিবী কি কি উপাদান নিয়ে তৈরি, হয়তো এই চ্যাপ্টারটা তার ভালো মনে আছে, তো সেই চ্যাপ্টারটা দিয়েই শুরু করুন, জেনারেল নলেজটা পড়া। এবং যারা আর্টসের স্টুডেন্ট তারাও হয়তো কিছু অংশ ভুলে গেছে, কিন্তু ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান যেটা আমরা 4 বছর পড়েছি তার সমস্ত টপিকে একটা ছাত্র ভুলে যাবে, এটা তো হতে পারে না স্যার। তো উল্টোটা আর কি, আর্টসের যারা জেনারেল সায়েন্সের যেটুকু পোর্শন তাদের ভালো লাগে, ছোটবেলায় পড়তে ভালো লাগতো, যে জিনিসটা ক্লিয়ার আছে, কনসেপ্ট ইন্টারেস্ট আছে, সেটা তারা শুরু করুন আস্তে আস্তে। এবং একটা আমি বুদ্ধি দিতে পারি এই জিকেজিএস পড়ার ব্যাপারে, সেটা হচ্ছে যে যেই জায়গাগুলো সম্ভব যদি আমরা একটা পিক্টোরিয়াল মানে একটা ছবির মধ্যে যদি আমরা ছবির মাধ্যমে যদি পড়াশোনাটা করতে পারি, সেক্ষেত্রে কি হয় স্যার, আমাদের একটা লাইন বা অক্ষর যতটা মনে থাকে একটা ছবি বেশি মনে থাকে। তো সেই ক্ষেত্রে জিকে জেনারেল সায়েন্সের মানে আপনি ছাত্রছাত্রীরা হয়তো ভাবছেন যে কি বলছেন স্যার ছবি টবি এইসব জেনারেল সায়েন্সের মধ্যে। যেমন আমি দুটো একটা টপিক বলছি, যেমন হচ্ছে ভারতের যে নদীগুলি আছে, নদীগুলি কোথা থেকে শুরু হয় এবং কোথায় গিয়ে শেষ হয়,
এটা খুব কমন অবস্থা। তো সেই ক্ষেত্রে অনেকে কি করে যে শুধু নোট পড়ে, কেউ চার্ট বানিয়ে নোট পড়ে যে নদীর নাম, উৎসস্থল, কতটা দূরে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে। চার্ট বানিয়ে পড়াটাও ভালো একটা বুদ্ধি। সেই ক্ষেত্রে চার্টটাও মনে থাকে যে ছবির মতো কিছুটা হলো। তো আমি স্যার আমার নিজের সময় যেটা করতাম সেটা হচ্ছে স্যার, ছোট আমাদের সময় ম্যাপ পয়েন্টিং এর জিনিস পাওয়া যায়, সে ম্যাপ পয়েন্টিং কিনতে হবে। ম্যাপ পয়েন্টিং কিনতে যে তুমি নদীগুলোকে নিচে প্লট করো, যে কোনো ভূগোল বই হোক, মানে তোমরা যে কোনো ভূগোল বই হোক, মাধ্যমিকে আমরা ম্যাপ পয়েন্টিং করতাম। তাতে কিন্তু আমাদের এখনো মনে আছে কিছু কিছু, আমরা এখনো মনে রাখতে পারি যে জায়গাগুলো ভারতের কোন জায়গায় অবস্থিত। তো সেটাই স্যার আমরা বলবো যে প্রথমে নদীর চার্ট বানাও, তারপর জাস্ট তোমার নিজের সুবিধার জন্য তুমি নদীগুলোকে ম্যাপে পয়েন্টিং করো, যে কোথায় শুরু হচ্ছে সেই জায়গাটার নাম লেখো, যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটার নাম লেখা তোমার দরকার নেই। ছবিটা মনে থাকলে তোমার নিজেরই মনে থাকবে যে নদীতে বঙ্গোপসাগরে এসে মিশেছে, নাকি ওই দিয়ে গিয়ে আরব সাগরে পড়েছে, বা কোথা থেকে শুরু হয়ে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে। তো বিশাল বড় অংশের পড়া স্যার একটা ছোট্ট ম্যাপ থেকে হয়ে যাবে পড়া। যেমন নদীটা কোথা থেকে শুরু হয়েছে, কোন কোন রাজ্যের উপর দিয়ে নদীটি গেছে, কোথায় কোন নদী সেই নদীর সাথে এসে মিশেছে, মানে শাখা নদী, বা কোন নদী আলাদা হয়েছে, উপনদী, এই মানে কোথায় সেই উপনদীটা কোথা থেকে আলাদা হয়েছে, মানে প্লেসটা। যেমন এলাহাবাদে একটি নদী এসে মিশেছে, এইরকম স্যার পুরো জিনিসটা যদি আমি বলছি লিখে লিখে ওরকম মুখস্থ না করে আমরা একটা ছবির মতো মনে রাখি, সেই ক্ষেত্রে একবার ম্যাপ পয়েন্টিং করলে কিছু হবে না। ওই ম্যাপ পয়েন্টিংটা 3 বার 4 বার 5 বার 7 বার যার যেমন মনে রাখার ক্ষমতা সেই অনুযায়ী তত বেশি বার করতে হবে। এবং যখন পরীক্ষাটা আমরা দিতে যাবো, পরীক্ষার দিন বা তার 2-3 দিন আগে আমরা কি করবো, আমরা বারবার ম্যাপ পয়েন্টিংটা দিই, একটা পিক্টোরিয়াল আমার মেমোরি থাকবে। যখন পরীক্ষায় আমার প্রশ্ন আসবে, যখনই গঙ্গা নদী দেখবে, আমার সেই ম্যাপ পয়েন্টিংটা মনে মনে কল্পনা করবো যে আমার কোথা থেকে শুরু হয়েছিল। যদি সত্যি একদম সৎভাবে পরিশ্রম করে ম্যাপ পয়েন্টিংটা 4 বার 5 বার বানায় এবং প্র্যাকটিস করে এবং বারবার শুধু দেখা, রোজ পড়তে বসছে যখন একবার স্লাইড গুলো মানে ম্যাপ পয়েন্টিং গুলো দেখে নাও। এরকম নদী আছে, এরকম আরো অনেক পাহাড় আছে, মালভূমি আছে, মানে পুরো ভারতের মানে ইন্ডিয়ান জিওগ্রাফিটা পুরো পিকচারের মধ্যে নিতে পারে। থ্যাংক ইউ স্যার। তো তোমাদেরকে স্যার একটা দারুণ আমাদের ছোটবেলা থেকেই তুলে আনা একটা কৌশল তোমাদেরকে আবার করে বলে দিলেন, যেটা আমরা হয়তো ভুলতে বুঝেছিলাম। আর থ্যাংক ইউ স্যার তার জন্য। এবারে স্যার একটা জিনিস, জিকেজিএস এর আমাদের বিশেষত বাংলা স্টুডেন্টরা তাদের একটা বড় অভিযোগ রয়েছে। কি অভিযোগ রয়েছে? সেটা হচ্ছে এই জিকেজিএস এর মধ্যে সিবিএসই দুটো চ্যাপ্টার আছে, যে দুটো চ্যাপ্টার আমরা বাংলাতে মানে আমাদের মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদে কিন্তু পড়ানো হয়নি। যেটা হচ্ছে গিয়ে আমাদের একটা হচ্ছে পলিটি আর একটা হচ্ছে ইকোনমি। এই দুটোকে আমরা কিভাবে ট্যাকল করবো? পলিটি এবং ইকোনমি পড়ার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে যে এই দুটো বিষয় কি, কেন। তো যারা পরীক্ষা দিচ্ছে, যারা পরীক্ষার্থী, তাদের জীবনে সব থেকে বেশি এখন যে গুরুত্ব যে মানে বিষয়টা, সেটা হচ্ছে পলিটি। কেন দেশের রাজনীতি যেভাবে চলবে, দেশের সরকার যেভাবে চলবে, তাদের মানে সরকারের যেমন ইচ্ছে হবে সেই অনুযায়ী কিন্তু চাকরির পরীক্ষা। এবং আমাদের দেশটা কিভাবে চলছে, কিভাবে আমাদের দেশ এত বছর আগে স্বাধীনতা পেয়েছিল, সেখান থেকে কিভাবে ধাপে ধাপে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি, এই জিনিসটার প্রতি যে কোনো একটা শিক্ষার্থীর একটা আগ্রহ থাকা স্বাভাবিক। এই আগ্রহটা যখনই জন্মাবে স্যার, তার কাছে পলিটি ক্লিয়ার হয়ে যাবে। পলিটি খুব কঠিন কিছু সাবজেক্ট নয়, জাস্ট পলিটি হচ্ছে কি আমাদের ভারতবর্ষের একটা দেশ, সেই দেশটা কিভাবে পথ চলা শুরু করেছিল, কিভাবে পথ চলে আজকের এই জায়গাটায় এসে আমরা দাঁড়িয়েছি, এর মধ্যে বিভিন্ন ঘটনা, সাংবিধানিক মূল্যবোধ, এবং যে একটা বইয়ের উপর একটা দেশ 80 বছর ধরে চালানো হচ্ছে, তবে তো সবাই বুঝতে পারছে তাহলে বইটা নিশ্চয়ই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিছু বই। সেই বইটা সম্পর্কে কিছুটা জানো, যারা ডব্লিউবিসিএস ছাড়া বা নর্মাল রেল, ব্যাংক, সিপিএল হচ্ছে, তাদের মানে তাদের এখন ভীষণ গভীর জ্ঞান লাগে না এই দুটো বিষয়ে। সেটা পলিটিক ন্যূনতম যে জ্ঞানটা বেশি টুকু বলে হয়। ইকোনমিক্স হচ্ছে এখনকার ছাত্রছাত্রীরা আমাদের মতো নয় স্যার। অ্যাকচুয়ালি আমরা যখন ছাত্র অবস্থা পার করেছিলাম, আমরা মনে করি যে আমরা অনেক ব্যাকগ্রাউন্ড ছিলাম, আমরা বহু কিছু জানতাম না। এখন যে ছেলেটি কলেজে ভর্তি হচ্ছে, সে বা তার বন্ধুরা কিন্তু আমি দেখেছি কিছুটা হলেও স্যার একটা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এবং কিছু ক্রিপ্টোকারেন্সি বলুন, যাই বলুন, এই বিষয়ে মানে শব্দগুলো এদের কাছে নতুন নয়।
শব্দগুলো কিন্তু এরা হয়তো স্কুল জীবনেই শুনে আসছেন বা কলেজে ঢোকার সাথে সাথে এই শব্দগুলোর সঙ্গে তারা পরিচিত হয়ে যাচ্ছে। তো সেখান থেকে তাদের একটা আগ্রহ আসা উচিত, মানে স্বাভাবিক মানুষের যে জিনিসটা কি, মানে কিভাবে চলছে বা শেয়ার মার্কেটটা আমাদের কিভাবে চলে, মিউচুয়াল ফান্ডটা কিভাবে চলে, এই যদি ন্যূনতম একটা আগ্রহ তৈরি হয়, অল্প জানা থেকে শুরু করলেই কিন্তু দেখবেন সে মোটামুটি ইকোনমিক্সটা অনেক। তার মানে মোটো ইজ যে কোনো সাবজেক্টই হোক আমাদের কাছে দূরে যদি আমাকে যেতে হয় বা বড় জায়গায় যেতে হয়, আমাদের নিজেদের যে যেটাকে বলে অ্যাকিউরেসি বা আমাদের যে লেভেল বা পড়াশোনার লেভেল, সেটা আমার কাছে বা আমাদের কাছে যতটুকু আছে সেটা দিয়ে শুরু করতে হবে। একদম যেটুকু জায়গা আমার ভালো লাগে, যে পোর্শনটা আমার স্ট্রং, আমি সেই অংশটা থেকেই শুরু করবো। থ্যাংক ইউ স্যার। তো এবারে আমরা চলে আসবো আমাদের একদম লাস্টের দিকে চলে এসেছি আমরা। স্যার আমাদের রিজনিং যেটা আমাদের এর আগে ইংরেজিতে কোয়েশ্চেন হতো, তো রিজনিং এর অনেক সময় বা পড়ে উদ্ধার করতে অনেকটা টাইম লেগে যেত, টাইম কনজিউমিং, হয়তো সোজা রিজনিং আছে বাট পড়ে উঠতে টাইম চলে যায় দেখতে দেখতে। এখন কিন্তু স্যার বাংলায় পরীক্ষা হচ্ছে আমাদের সিএইচএস এর এলপিএসএস। তো এখানে রিজনিংটা একটা বড় অ্যাডভান্টেজ আমাদের বাঙালি ছেলেমেয়েরা পাচ্ছে, এবং রিজনিংটাও কি আমরা অঙ্কের মতোই একদম শুরু থেকে প্র্যাকটিস শুরু করব? একদম আপনি যেটা বলছেন যে শুরু থেকে প্র্যাকটিস করতে হবে। রিজনিং এমন কিছু জিনিস না, মানে রিজনিং এমন জিনিস স্যার, ছোট জিনিস যেটা হয়তো আমার মাথায় আসছে না, কিন্তু আমার ছোট ভাই যে 7-8 পড়ে তার মাথায় হয়তো হঠাৎ করে তার সমাধানটা চলে আসছে। তো রিজনিং করার সময় মেনলি যে জিনিসটা করতে হবে, মাথাটা ক্লিয়ার করে পরিষ্কার করে আর কি ভাবতে হবে, মানে খোলা মাথায় ভাবতে হবে। তো আমি একটা এই সূত্রে স্যার একটা ছোট্ট একটা জিনিস বলি যে ছাত্রছাত্রীরা অনেকেই ভাবে যে আমরা সরকারি চাকরির পরীক্ষা দেবো, সেক্ষেত্রে আমরা হয়তো ক্লারিক্যালের পরীক্ষা দেবো বা অফিসার পদের জন্য পরীক্ষা দেবো, তাতে এইসব ভাবার দরকারটা কি, মানে রিজনিং পোর্শনটা দরকার এই কোশ্চেনে আমি এইটা অ্যাকচুয়ালি স্যার দেওয়া হয় সরকার এই জন্য এই জিনিসটা দিয়েছে যারা পরীক্ষা নিয়ে এসে, যে একটা ছাত্রের যুক্তিবোধটা কতটা সেটা বোঝার জন্য। মানে যখন একটা চাকরি আমরা করতে যাব বা চাকরি শুরু করতে যাচ্ছি, তখন আমাদের মাথাটা ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে, কোনো ধারণা থাকে না যে সেই চাকরিটা কিভাবে করবো। সেই চাকরি করতে করতে যখন বিভিন্ন ইনস্ট্যান্ট যখন আমার কাছে একটা সমস্যা আসবে, সেই সমস্যার সমাধানটা সেই কর্মচারী ভালো করতে পারবে বা তাড়াতাড়ি করতে পারবে যার রিজনিং অ্যাবিলিটি ভালো। রিজনিং জিনিসটা কেন নেওয়া হয়, যে কোনো একটা সমস্যা, জানা অজানা সমস্যা সমাধান যে করবে যখন আমরা করবো, সেটা স্যার চাকরি জীবনে শুধু নয় স্যার, আমাদের সামাজিক জীবন বা আমাদের পারিবারিক জীবনেও হয়। বিভিন্ন রকম সমস্যা আমরা থাকি, সেই সমস্যাটার সমাধান আমরা কিভাবে ঠান্ডা মাথায় যুক্তিযুক্ত উপায়ে বের করতে পারবো, সেটাই স্যার রিজনিং। সেটারই পরীক্ষা। যেমন একটা ইনস্ট্যান্সের উদাহরণের জন্য বলি যে আমাদের যে একটি বন্ধু যে বর্তমানে তামিলনাড়ুতে আছে, তামিলনাড়ুতে এক বন্ধু আমাদের এবং স্যারের দুজনেরই ছোটবেলার বন্ধু, উনি তামিলনাড়ুতে আছেন এবং উনি একটি ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। তাহলে স্যার এবার দেখুন, যখন উনি কাজ করতে যাবেন ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে, তখন হয়তো একটা চেক সাবমিট হলো, তো চেকের যে সইটা মেলানো, সই তো স্যার তামিল ভাষায় হবে। আমার বন্ধু তো কখনো ছোট থেকে তামিল পড়ে উনি জানেও না বা দেখেও না, তাহলে স্যার সে বুঝবে কি করে যে স্যাম্পল একটা সিগনেচার আমাদের সিস্টেমে থাকে আর সইয়ে যে সিগনেচারটা করা হয় সেটা আমরা মেলাই। তাহলে স্যার মেলাবো কি করে, আমরা যে ভাষাটা আমরা কখনো জানি না, পড়িনি, কোনো আইডিয়া নেই, সেটা মেলাবো কি করে? তখন স্যার আমরা রিজনিং এর যে এবিলিটি, আচ্ছা, তখন আমাদের রিজনিং এর এই যে মানে শিক্ষাটা বা রিজনিং এর এই যে পারদর্শিতাটা, যেমন পিক্টোরিয়াল টাইপের আমাদের সেম স্যার সেইভাবেই কিন্তু স্যার করবে। যেমন একটা অজানা ভাষা আমার কাছে আসছে, বা এটা আমি একটা উদাহরণ দিলাম, এরকম মানে লাখো সমস্যা, বিভিন্ন কমপ্লেক্স প্রবলেমের মধ্যে কি করে এটা সলভ করতে হয়, সেটা লজিক্যাল হতে হবে। মানে সলভ করে দিলাম কোনো মতে জোড়া তাকটি দিয়ে, মানে আর কি সমস্যা থেকে বেরোনোর জন্য তাড়াতাড়ি একটা সমস্যা হলো বিকাল 5টায়, সে সমাধান করতে না পারলে বাড়ি যেতে পারবো না, এই ভাবনা থেকে তাড়াতাড়ি একটা কোনো মতে কিছু একটা করে দিয়ে মিলিয়ে দিলাম, তাতে কিন্তু সে সমস্যাটা মিটবে না, পরের দিনের জন্য তোলা। তার জন্য আমাদের রিজনিংটা করতে হবে। রিজনিংটা করতে হবে, কারণ খুব কম সময়ে আমার একটা সমস্যা যুক্তিযুক্ত সমাধান আমরা পাই হচ্ছে। থ্যাংক ইউ স্যার।
তো তোমরা দেখে নিলে আজকে আমরা শুরু থেকে শেষ অব্দি একদম পোস্টিং থেকে শুরু করে এসআইডি থেকে শুরু করে প্রমোশন কিভাবে হয় সিএইচএসএল এবং সিএইচএসএল তোমরা কিভাবে ক্লিয়ার করতে পারো, এবং স্যার বললেন যে বিগিনার্সরা কি করে পড়াশোনা শুরু করবেন, প্রত্যেকটা টপিক ওয়াইজ আজকে আমরা আলোচনা করলাম। তো আমি আজকের সেশনটা এখানেই শেষ করছি, এবং স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের জন্য সময় বের করার জন্য। এবং স্যার লাস্ট কিছু কথা আমাদের বিগিনার্সদের জন্য, যারা এই বছরই আর কিছুদিন নয়, জুন জুলাইতে সম্ভবত আমাদের এই 2025 পরীক্ষা শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপ তোমাদের স্টার্ট হবে হচ্ছে মে মাসে। তাদের জন্য যদি কিছু আপনি বলে দেন, কারণ অনেকে এখন মনে করছে যে যারা পাস আউট হয়ে যায়, মানে ধরুন সিএইচএস যে অলরেডি ক্র্যাক করে দিয়েছে, সেও কিন্তু আবার পরীক্ষায় বসবে একটা বেটার এর জন্য। তো এটা নিয়ে অনেকে অভিযোগ করে, তো সেই অভিযোগটাকে পেরিয়ে আমরা আত্মবিশ্বাস নিয়ে কি করে এগিয়ে যেতে পারি স্টুডেন্টদেরকে একটা কথা। যেটা আমি স্যার এতক্ষণ আমরা আলোচনা করলাম যে টপিক ওয়াইজ আমরা প্রথমে কি করবো, যেই জায়গাটা আমাদের একটু স্ট্রেংথ আছে বা যে জায়গাটা আমাদের ধারণা পরিষ্কার, সেই টপিকগুলো প্রথমে আমরা করবো। যেহেতু সময় কম, 6 মাস, আমরা যারা প্রথম থেকে শুরু করছো তাদের প্রথমেই বলবো দুশ্চিন্তা করবে না। তোমাকে এই বছর পরীক্ষায় বসে পাশ করেই যে শেষ হয়ে যাবে জিনিসটা, সেটা তো নয়। স্লো শুরু করতে পারো, কিন্তু স্টেডি শুরু করো, যেন অন্তত এই বছরের পরীক্ষাটা নিয়ে তুমি জানতে পারবে যে আরো কতটা আমাকে লেভেলটা নিজের বাড়াতে হবে। পরীক্ষাটা আমরা বারবার কেন দিতে পারি স্যার? অনেকেই ভাবে যে আমার এই বছরের প্রস্তুতি ভালো নাই, তাহলে আমি এই বছরের পরীক্ষাটা থাক দেবো, যেটা বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করে। প্রস্তুতি কত টাকা সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে পরীক্ষা দেওয়া। আপনি ইংরেজি টিচার, আপনি আরো বলতে পারবেন যে ছোটবেলায় আমরা যেটা ভুল করতাম, গিভ এক্সাম। এক্সাম গিভ হয় না, টেক এক্সাম। তো কেন আমি এক্সাম দেই না, আমি এক্সাম নিই, কারণ নিজের পরীক্ষা নিচ্ছি যে কোনো একটা জিনিস আমার কাছে কতটা পরিষ্কার সেটাই। তো স্যার মানে আমার এই বছরের প্রস্তুতি ভালো নয়, বা আমার অঙ্কটা হয়েছে ভালো, রিজনিংটা ভালো হয়নি, এইসব দুশ্চিন্তা কিন্তু স্যার কখনোই মাথা থেকে কমবে না। যে বিগিনার সে ভাবছে হয়তো যে স্যার এই বছর আমার রিজনিংটা ভালো না, পরের বছর গিয়েও যে তোমার পরের বছর পরীক্ষার আগেও যে তোমার রিজনিং 100% কোনো গ্যারেন্টি নেই। সুতরাং প্রথম যেটা করবো, টেনশন নেবই না, আমি আমার বেস্ট এফোর্ট যে যে বাড়িতে থাকছে, যে স্যার সবসময় পড়াশোনা করতে পারছে, সে যদি আমি 2 ঘন্টা পরে, অন্তত কাল থেকে 1 ঘন্টা করে পড়াশোনার সময়টা বাড়া, 3 ঘন্টা করুন। আচ্ছা, রোজ একটু একটু করে আপগ্রেড করে বাড়াতে, একটু একটু করে বাড়াতে হবে। দুম করে আমি মানে আজকে 2 ঘন্টা পড়ছিলাম, কাল থেকে আমি ঠিক করলাম কাল সকাল থেকে আমি 8 ঘন্টা পড়বো, সেটা স্যার হবে না, ভেঙে যাবে জিনিসটা। তো আস্তে আস্তে অল্প অল্প করে বাড়াবো, যে 1 সপ্তাহ আগামী 1 সপ্তাহ আমি 1 ঘন্টা করে পড়ার সময়টা বাড়াবো। এবং তথাকথিত পড়াশোনা না করে, যেরকম আমরা করলাম স্যার যে হ্যাঁ ম্যাথ পয়েন্টিং কিছুটা আছে, তাতেও তো স্যার সময় লাগে, ম্যাথ পয়েন্টিং করা, বারবার সেটাকে দেখা, এইসব করতে কিন্তু স্যার 1-1.5 ঘন্টা সময় চলে যাবে। এই সময়টা নিজেকে দিতে হবে, কেউ তোমাকে বের করে দেবে না। 24 ঘন্টা আমরা 24 ঘন্টায় দিই স্যার, আপনারা 24 ঘন্টায় দিন। যারা ধরুন যারা এবছর সিলেকশনটা পাস করবে, এখন জানে না দাদা, আগামীতে তো করবে, তাদেরও 24 ঘন্টায়। আর যে আগামী বছর সিলেকশনটা পাস করতে পারবে না, তারও স্যার 24 ঘন্টায়। সুতরাং আমাদের ওই 24 ঘন্টাটাকে কিভাবে আমি আমার প্রয়োজন মতো ইউটিলাইজ করবো, সেটা হচ্ছে স্যার সব থেকে বড় স্ট্র্যাটেজি ছাত্রছাত্রীদের জন্য। কোয়ালিটি টাইম কি করে, কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রীর মেধা কম বেশি আমি বলবো না, প্রত্যেকের মেধা আছে, কিন্তু স্যার সেটা কতক্ষণে, মানে কেন 1 ঘন্টা করলে হয়ে যায়, আরো 3 দিন লাগে, তাহলে তাকে সেইভাবে স্ট্র্যাটেজি সাজাতে হবে যে আমার তো সময় বেশি লাগে, আমাদের সাফিসিয়েন্সি কে কনসিস্টেন্সির দিকে বেশি মন দিতে, বেশি তাড়াতাড়ি যেতে হবে এবং তাড়াতাড়ি যেতে হবে। এবং পরীক্ষাটা আমরা এই জন্যই দেই, আবার বলছি কিন্তু দেই আর কি, পরীক্ষাটা আমরা নিজেদের এই জন্যই দিই যে কতটা আমার ঘামতি আছে। যারা হয়তো যেই সব আমার ছোট ছোট ভাই বোনরা মনে করছে যে এই বছর আমার প্রস্তুতি ভালো নেই, প্রস্তুতি যেমন লিখে তোমরা না পরীক্ষাটায় বসো। পরীক্ষাটা না বসলে, রিয়েল টাইমে যদি তোমরা পরীক্ষা না দাও, তোমরা কখনোই বুঝতে পারবে না যে আরো কতটা নিজেকে ইমপ্রুভ করতে হবে বা কতটুকু আমার এখনো ঘামতি থেকে গেছে। এই বিষয়টা বোঝার জন্য হলেও পরীক্ষার বসাটা খুব জরুরি। এবং আরেকটা জিনিস আমি ছোট্ট একটু অ্যাডিশন করে দিই, এনটিএ, সিএইচএসএল, সিজিএল, 3টে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা। এই ভিডিওটা যতজন ফিমেল ক্যান্ডিডেট তোমরা দেখছেন, আপনারা দেখছেন
ফিমেল ক্যান্ডিডেটদের আমি স্পেশালি বলবো, প্লিজ দয়া করে আপনারা পরীক্ষাটায় বসুন। স্টাফ সিলেকশন কমিশন স্পেশালি ফিমেল ক্যান্ডিডেটদের এনকারেজ করে পরীক্ষায় বসার জন্য। সেই ক্ষেত্রে স্যার ফিমেল ক্যান্ডিডেটদের কোনো রকম পরীক্ষার ফি লাগে না। এবং যদি এটা আমি পরেরটা বলছি, যদি পরীক্ষায় পাশ করে যান, তারা যদি চাকরি পান, তাহলে ফার্স্ট স্যার পোস্টিং প্রেফারেন্স দেওয়া হয় মহিলা ফিমেল সেক্টরে। মানে সবসময় চেষ্টা করা হয় একজন ফিমেল যিনি, তাকে যেন এমন পোস্টিং জায়গায় না দেওয়া হয় যেখানে মহিলা হিসেবে তার সীমাবদ্ধতা থাকবে বা কাজ করতে অসুবিধা হবে। যদিও বর্তমানে স্যার আমরা অনেক পোস্টেই দেখছি, যেমন এখন আমাদের রেলের এমপি কিছু দিদি আছে যারা বন্দে ভারত অব্দি চালাচ্ছে, সেটা কিন্তু স্যার মাইলস্টোন। সেটা শুধু সেটাই একমাত্র উদাহরণ ভাবলে হবে না। জেনারেলি স্যার আমরা আমাদের ডিপার্টমেন্টে যা দেখেছি, মহিলাদের সবসময় ডিপার্টমেন্ট বা হায়ার অথরিটি সবসময় সুবিধাজনক পজিশনে পোস্টিং দেওয়ার চেষ্টা করে। তো যারা ফিমেল ক্যান্ডিডেট দেখছেন, প্রত্যেককে বলছি আপনারা প্রত্যেকে কাহিনী নিয়ে পরীক্ষাটা দিন। কতটা পড়া হয়েছে, কতটা আরো পড়তে হবে, সেই বিষয়ে অবশ্যই আপনারা নিজেদেরকেও একটু ভাবতে হবে। এবং অপূর্ব স্যারেরা তো আছেনই, এনারা তো সবসময় আপনাদেরকে গাইড করার জন্য রেডি। শুধু আপনাদেরকে নিজের কমফর্ট জোনটা থেকে বেরিয়ে স্যারদের কাছে পৌঁছতে হবে। তো এইটুকু করুন। আমরা সত্যি, আমিও একজন এক্সিস্টিং সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে চাই যে আমাদের মেয়েরা, এবং বিশেষ করে স্যার বাঙালি মেয়েরা, এরা আরো আসুন। আপনারা আরো আসুন। যারা বাঙালি মেয়েরা, ছোট ছোট আমার বোনই হবে, তো ছোট ছোট ভাই বোন যারা, ভাইদের ডিসকারেজ করছি তা নয়, কিন্তু মানে ভাইদেরও বলছি, কিন্তু বোনদেরকে বেশি করে বলছি। কারণ আমি দেখেছি যে একটা ছেলে চাকরি পেলে তো স্যার অবশ্যই একটা ফ্যামিলি এবং তার চারপাশটা অনেকটা সিকিউর হয়, কিন্তু স্যার একটা মেয়ের চাকরি পাওয়া আজকের দিনে অনেক আরো বেশি জরুরি। শুধু ফ্যামিলি সিকিউরমেন্টের জন্য না, পরবর্তী জেনারেশনের জন্য খুব বেশি দরকার মেয়েদের এমপ্লয়মেন্টটা। তো দেখতে পেলে যে তোমরা জানতেও পারলে যে কি ভিশন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের, যেখানে তোমরা সিডিএস, সিএসএল, এনটিএস এই ধরনের পরীক্ষা দিয়ে আসছো। স্যার বিশেষ করে যে যারা ফিমেল ক্যান্ডিডেট, যারা মেয়েরা যারা রয়েছে আমাদের বোনরা, তারা অবশ্যই কিন্তু স্যারের এই কথা শুনবে এবং যতটা ভালো করে পারবে তোমাদের এজ লিমিটের মধ্যে এবং তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পরীক্ষাগুলো অবশ্যই দাও। আমরা এরকম আরো অনেক ইনফরমেশন এসএসসি পরীক্ষার জন্য, যাতে তোমরা বাংলায় প্রস্তুতি দিতে পারো, কারণ বাংলার ছেলেমেয়েরা অনেকে একটু ভাবে আন্ডারএস্টিমেট ফিল করেন নিজেদেরকে, যে হয়তো হিন্দি বা বিহারের ছেলেমেয়েরা অনেকটা বেশি চান্সেস হয়ে যাচ্ছে বিকজ অফ সিবিএসসি বোর্ড থেকে কোয়েশ্চেন আসে। তো এইটা ওদের সমস্যা হতে পারে কি, যে বাংলায় পড়ে তার হিন্দি পড়তে সমস্যা হতে পারে, কিন্তু কনসেপ্টের কখনো সমস্যা হয় না। কনসেপ্টের সঙ্গে তার ভাষাটা গুলো সম্পর্ক নেই। যার অঙ্কটা পরিষ্কার, তার ইংরেজিতেও পরিষ্কার, হিন্দিতেও পরিষ্কার, বাংলাতেও পরিষ্কার। তো জেনে নিলে। তো চলো বন্ধুরা, আজকে এতটাই থাকলো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে সেশনটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই শেয়ার করে দেবে। আর 247 বাংলা তোমাদের সাথে রয়েছে একদম তোমাদের সাফল্য অবধি এবং তারপরে। চলো, ধন্যবাদ। নমস্কার সবাইকে অনেক শুভেচ্ছা। আমি চাই এই ভিডিওটি যারা দেখছো তাদের মধ্যে অন্তত কিছু জন যেন এই বছর চাকরিটা পেয়ে অপূর্ব স্যারকে খবর দিই। অপূর্ব স্যার খবর পেলে আমার কাছে আসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অল দ্য বেস্ট।